ইনকলাব জিন্দাবাদ বন্ধুরা, বন্ধুগণ, আমাদের এসএফআই ত্রিপুরা রাজ্য কমিটির মাসিক পডকাস্ট ছাত্র সংলাপে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমাদের সাথে রয়েছেন দেশের শ্রমিক আন্দোলনের অন্যতম নেতৃত্ব সিআইটিউর জাতীয় সম্পাদক কমরেড সুদীপ দত্ত। দাদা কেমন আছেন? ভালো আছি। আপনাকে স্বাগত আমাদের এই ছাত্র সংলাপের যে পডকাস্ট, আমাদের মাসিক পডকাস্ট, এখানে আপনাদের স্বাগত। এবং সেই সাথে জাতীয় অবস্থা, যে শ্রমিক আন্দোলনের জাতীয় অবস্থা, এখন বর্তমানে শ্রমিকদের যেই সমস্যাগুলো সেগুলো আপনাদের কাছ থেকে জানতে চাইব। পাশাপাশি আজকে আমরা মূলত যে বিষয়টা নিয়ে আমরা দর্শকদের সামনে এসেছি সেটা হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা। সেই কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে আপনাদের সাথে আজকে বিশেষ আলোচনা হবে। তো আমাদের আজকের যেই প্রশ্ন আপনার কাছে রাখবো, প্রথম প্রশ্ন, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা আসলে কি এবং আমাদের দৈনন্দিন জীবনে তার কি প্রভাব পড়ে এবং আসলে সেটা কিভাবে মানুষকে প্রভাবিত করে, সেটা আমার আপনার কাছে প্রথম প্রশ্ন রইল। আচ্ছা, ত্রিপুরায় আসা আমার জন্য সবসময় আনন্দের, কারণ আমি বাংলার ছেলে। আর বাংলার পরে যদি কোনো রাজ্য, যে রাজ্যে বাংলা ভাষায় কথা বলা যায়, সেটা হলো ত্রিপুরা। ফলে ত্রিপুরার এসএফআই কে, এবং আমি যেহেতু একজন এসএফআই প্রাক্তন কর্মী, তার জন্য অতিরিক্ত অভিনন্দন। যে ব্যাপারে কথা বলার জন্য আজকে আমরা বসেছি সেটা হলো যে কৃত্রিম বুদ্ধিমত্তা কি। বোঝাই যায়, নাম শুনলে বোঝা যায় যে বুদ্ধিমত্তা মানে এখানে বুদ্ধির কোনো ব্যাপার রয়েছে। কিন্তু বুদ্ধির সাধারণ সোর্স হিসাবে আমরা ভাবি যে মানুষের মাথাই হচ্ছে বুদ্ধির সোর্স। তাহলে মানুষের মাথার বাইরে যদি অন্য কোনো প্রক্রিয়ায় আমরা ধরতে পারি যে বুদ্ধির কাজ করা যেতে পারে, তাহলে সেটা কৃত্রিম বুদ্ধিমত্তা। এবার এই কথাটা বললে সব কথা একবারে বোঝা যায় না, তাই জন্য আমি একটু ভেঙে ভেঙে বলার চেষ্টা করব। মানুষের যে কাজ, সেই কাজকে দুভাগে ভাগ করার একটা প্রবণতা ছিল, আগে থেকেই ছিল। কিছু কাজকে বলা হতো যে শারীরিক শ্রম, মানে খেটে খাওয়ার কাজ, আর কিছু কাজকে বলা হতো বুদ্ধির কাজ। কিন্তু আসলে তো সেরকম হয় না, কারণ কাউকে যদি শারীরিক শ্রম করতে হয় তার জন্য তো তাকে বুদ্ধি প্রয়োগ করতে হয়। আর যে বুদ্ধির কাজ করে তারও কিন্তু প্রচুর শারীরিক শ্রম হয়। পড়াশোনা করতে গেলে আমাদের তো খাটনি হয় নাকি, মানে কোনো একটা কিছু লিখতে গেলে তো তাদের পরিশ্রম হয়। ফলে শারীরিক শ্রম এবং বুদ্ধির কাজ, এই দুটো একটা আরেকটা থেকে আলাদা নয়। কিন্তু শারীরিক শ্রমের ক্ষেত্রে কিছু সুবিধা রয়েছে। কি ধরনের সুবিধা? যে কাজটা, মানে আমাকে এখান থেকে উঠে গিয়ে হেঁটে কোথাও একটা পৌঁছতে হবে, এই কাজটাকে আমি ইচ্ছে করলে পরে ভেঙে ফেলতে পারি 8-10 খানা মোশনে। অর্থাৎ আমি উঠে দাঁড়ালাম, তারপরে এগোলাম, তারপরে আরেকটু এগোলাম, তারপরে আরেকটু এগোলাম। এই যে আমি ভেঙে ফেলতে পারলাম, তার মানে এই কাজটাকে রেপ্লিকেট করা যায়, অর্থাৎ অন্য কোনোভাবে এই কাজটাকে করা যেতে পারে। তাহলে শারীরিক শ্রমের ক্ষেত্রে যেটা সুবিধা, সেটা হলো শারীরিক শ্রম সেটাকে রেপ্লিকেট করার মতো মেশিন তৈরি করা সম্ভব হয়েছিল আজ থেকে 3-4 দশক আগে, এবং সেগুলোকে রোবট বলে। এবং বহু ইন্ডাস্ট্রিতে এই রোবটের ব্যবহার দেখা যায়, যেগুলোকে ইন্ডাস্ট্রিয়াল রোবট বলে। কিন্তু যদি আমি কাউকে বলি একটা কবিতা লিখতে, কাউকে বলি যে একটা ছবি আঁকতে, তাহলে তো সেটাকে, যে ছবি আঁকার জন্য কি ধরনের মাথার ভেতরে কাজ হয় বা কবিতা লেখার জন্য কি ধরনের মাথার ভেতরে কাজ হয়, সেটাকে ওইভাবে ভেঙে ফেলা যায় না। ফলে মানুষের যে কাজগুলো করতে গেলে বুদ্ধির, তথাকথিতভাবে বুদ্ধির আলাদা করে প্রয়োজন রয়েছে, সেই কাজগুলোকে অত সহজে অটোমেট করা যাচ্ছিল না। এবার কৃত্রিম বুদ্ধিমত্তা মানে এরকম একটা ব্যবস্থা, যেই ব্যবস্থায় আজ পর্যন্ত যে কাজগুলোকে বুদ্ধির কাজ বলে মনে করা হতো, সেটা কোনো একটা কবিতা লেখা হতে পারে, একটা গান লেখা হতে পারে, একটা ছবি আঁকা হতে পারে, একটা ভিডিও বানানো হতে পারে, একটা সুর দেওয়া হতে পারে, বা একটা অঙ্কের সমাধান করা হতে পারে, এই সমস্ত কাজগুলো করার মতো একটি যান্ত্রিক পদ্ধতি তৈরি হওয়াটাকে কৃত্রিম বুদ্ধিমত্তা বলে। তাহলে এটা কি সত্যিই বুদ্ধিমান? এটা আসলে কিন্তু সত্যিই বুদ্ধিমান নয়। তাহলে এই কিভাবে কাজ করে? এটা কাজ করে যে আজ পর্যন্ত যত ধরনের মানুষের তৈরি করা জ্ঞান আছে, এই সব কিছুকে এক জায়গায় করা হয়, যেটাকে ডেটা সেন্টার বলে। তার মধ্যে মানুষের সমস্ত জ্ঞানকে এক জায়গায় করা হয়। এবার আমি কাউকে বললাম যে আজকে ত্রিপুরার ব্যাপারে একটি আর্টিকেল লেখো, তাহলে ত্রিপুরার ব্যাপারে তো মানুষ আজ পর্যন্ত বহু কিছু লিখেছে। তাহলে এই বহু কিছুকে একসাথে করা আছে একটা ডেটা সেন্টারের মধ্যে। এবার একটা বড় মেশিন তৈরি করা আছে, যেটাকে এআই ইঞ্জিন বলে, যে ইঞ্জিন আমরা সবাই ব্যবহার করি এখন, চ্যাট জিপিটি
বা মেটা, যেটা হোয়াটসঅ্যাপে যে নীল রঙের চাকতি আছে যেখানে ট্যাপ করলে পরে মেটার এআই উঠে আসে, বা চ্যাট জিপিটি বা ডিপসিকে, যে বিভিন্ন ধরনের এআই ইঞ্জিন গুলো আছে, সেই এআই ইঞ্জিন গুলো কি করে? এই এআই ইঞ্জিনকে আমি একটা প্রশ্ন করলাম যে ত্রিপুরার সম্বন্ধে আমাকে 15 লাইন লিখে দাও। ও ত্রিপুরার সম্বন্ধে যত ধরনের লেখা আছে ওর ডেটাবেসে, সেগুলোকে এক জায়গায় করে নিয়ে 15টা লাইন লিখে দেবে। প্রথম যখন এআই ইঞ্জিন এই 15টা লাইন লিখবে, অর্থাৎ সেই 15টা লাইনকে খুঁজে নিয়ে শব্দগুলোকে এপাশ ওপাশ করে এক জায়গায় করবে, তখন কিন্তু সে ভুল করবে, অর্থাৎ সে যেটা লিখবে সেটা খুব যুক্তিপূর্ণ কিছু হবে না। তাই জন্য প্রথমবার যখন ও লিখলো, তারপরে ওকে বলতে হয় যে তোমার এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। তারপরে সে আবার ওই ভুলটাকে ঠিক করে নিয়ে আবার লেখে, তখন আবার বলতে হয় এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে, এখানে ভুল হয়েছে। এই প্রক্রিয়াটাকে বলা হয় ট্রেইন করানো, অর্থাৎ ওই ইঞ্জিনটাকে, এআই ইঞ্জিনটাকে মানুষকেই শেখাতে হয়। মানুষ শেখায় যে তোমার এই যে তুমি আউটপুটটা দিলে, এটার একটা মিনিংফুল আউটপুট, এটার একটা মিনিংফুল আউটপুট নয়। তাহলে বিরাট ডেটা সেন্টার, অর্থাৎ ডেটার ভান্ডার, এবং এরকম একটা ইঞ্জিন যে প্রতি মুহূর্তে ওই ডেটাগুলোকে ট্রেস করে, ওই ডেটাগুলোর মধ্যে কাজ করে এবং সেগুলোকে নানা কম্বিনেশনে বাইরে দেয়, এবং মানুষের মেধা, মানুষের বুদ্ধি, যে নাকি বলে যে এই যে তুমি আমাকে আউটকামটা দিলে এটা একটা রেশনাল বুদ্ধিমান আউটকাম, আর এই যে আউটকামটা দিলে এটা একটা মিনিংলেস আউটকাম। এইভাবে ফিল্টারিং করতে করতে ইঞ্জিনকে ট্রেন করার পদ্ধতি, এইটা হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। তাহলে কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা বুঝলাম যে ও নিজে বুদ্ধি খাটাতে পারে না। ও আসলে যেটা করে সেটা হলো যে সমস্ত মানুষের তৈরি করা জ্ঞান বুদ্ধিগুলো আছে, সেইগুলোর নানা রকম কম্বিনেশন তৈরি করে আমার কাছে দেয়, এবং তারপরে মানুষ সেটাকে বারে 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 কারেক্ট করে ইঞ্জিনটাকে আরো ইউজফুল করে তোলে, যাতে সে আরো ভালো আমার উপযুক্ত তথ্যের বিন্যাস করে আমার কাছে দিতে পারে। তাহলে পুরনো ধারার কাজের অটোমেশনের সাথে নতুন ধারার কাজের অটোমেশন, যে কাজগুলোকে বৌদ্ধিক কাজ বলা হতো, সেই কাজগুলোকে যন্ত্রের সাথে করার একটা উপায় হলো কৃত্রিম বুদ্ধিমত্তা। সেটাই, অধুনা কৃত্রিম বুদ্ধিমত্তা যেভাবে ঊর্ধ্বগতিতে যাচ্ছে, সেখানে দাঁড়িয়ে আমাদের দর্শকদের মধ্যে সেই বিশাল প্রশ্ন, আসলে এই কৃত্রিম বুদ্ধিমত্তা মানে কি? তো আপনার সুস্পষ্ট আলোচনার মধ্যে দিয়ে আমাদের দর্শকরা সমৃদ্ধ হবে, আমরাও সমৃদ্ধ হলাম। তো আমার যে দ্বিতীয় প্রশ্ন থাকবে, আমরা যেহেতু ছাত্রছাত্রীদের নিয়েই কাজ করতে হয়, তাদের ভালোর জন্যই কাজ করতে হয়, এই যে কৃত্রিম বুদ্ধিমত্তা, সেটাকে আজকের দিনের ছাত্রছাত্রীরা পড়াশোনার ক্ষেত্রে কিভাবে তার প্রভাব পড়বে এবং কিভাবে তারা সেটা ব্যবহার করবে? এটা কিন্তু খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এবং এটার যে খুব সরাসরি এক কথায় আমি একটা উত্তর দিচ্ছি এরকম না, কিন্তু আমি বলতে পারি যে জায়গাগুলো খুব সিরিয়াসলি আমাদের ভাবা দরকার। সেটা হলো একটা সময় অবধি মানুষের চিন্তা ভাবনা, পড়াশোনা, মেধা, এই পুরোটা নির্ভর করতো যে তার মাথায় কতটা সে ধরে রাখতে পারে, অর্থাৎ তার জ্ঞানের একটা বড় অংশ স্মৃতিশক্তির সঙ্গে নির্ভর হয়েছিল। যতটা সে মাথায় মনে রাখতে পারে, তার উপরে দাঁড়িয়ে ও ঠিক করতে পারে যে আগামী কোনো একটা ব্যাপারে সে কি করবে। একটা অঙ্ক করার ক্ষেত্রে বা একটা ইতিহাসের একটা অধ্যায় লেখার ক্ষেত্রে তার মাথায় কতটা আছে যে মোগল যুগে কি হয়েছিল, সেটার উপরে দাঁড়িয়ে কিন্তু সে বিশ্লেষণ করতে পারবে। এইটা হচ্ছে একটা সময় অবধি ছিল। যদি মনে করে দেখো তোমরা যে আজ থেকে 15 বছর 20 বছর আগে যখন সাধারণভাবে বেশি মানুষের মধ্যে গুগলের ব্যবহার শুরু হলো, তখন কিন্তু আস্তে আস্তে মনে রাখার পরিমাণ কমে যেতে থাকলো। অর্থাৎ যারা এখন কলেজ পাস করে বেরিয়েছে আজ থেকে 5 বছর 7 বছর আগে, যারা নাকি প্রচুর ইন্টারনেট ইউজ করতে অভ্যস্ত, তারা কিন্তু ধীরে ধীরে মাথায় রাখার চেয়ে কোনো একটা কিছু আসলেই একবার গুগল করে দেখে নি যে এই ব্যাপারে গুগলে কি বলা আছে। অর্থাৎ তার মেমোরিটার যে পোর্শনটা, সেটার ইউটিলাইজেশন কমে যেতে থাকছে, এবং সে যে অ্যাক্সেসেবল মেমোরি পৃথিবীর, অর্থাৎ এরকম গুগল বা এরকম যে সার্চ ইঞ্জিন গুলো, সেইগুলো দিয়ে পৃথিবীর যে জ্ঞানের ভান্ডার সেটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছে। এখানে যেটা মনে রাখা দরকার সেটা হলো মানব সভ্যতার ইতিহাসে গত 30 বছরে যত জ্ঞান তৈরি হয়েছে, তার আগের 300 বছরেও কিন্তু তত হয়নি। অর্থাৎ এখন কিন্তু অনেক দ্রুত গতিতে জ্ঞান তৈরি হচ্ছে, এবং যত দ্রুত গতিতে এই সমস্ত জ্ঞান তৈরি হবে, একজন মানুষের পক্ষে আর সম্ভব না যে সমস্ত ব্যাপারে সবকিছু জেনে বুঝে মাথায় রেখে দেওয়া। ফলে যন্ত্রের সাহায্য নিয়ে যে জ্ঞানের ভান্ডার আছে, তাকে আমরা কত সহজে অ্যাক্সেস করতে পারি, সেটা আমাদেরকে শিখিয়েছে হচ্ছে এই ধরনের সার্চ ইঞ্জিন গুলো। আমি অনেক জায়গায় কথা বলতে গিয়ে বলি
যে যখন নাকি ছোট মোবাইল ফোন ছিল বা মোবাইল ফোন ছিল না, বাড়িতে ল্যান্ডলাইন ছিল, তখন আমাদের সবার মাথায় হচ্ছে মোবাইল মানে ফোন নাম্বার মনে থাকতো। এক একজন 15টা 20টা 30টা 40টা ফোন নাম্বার মনে রাখতে পারতো। যবে থেকে মোবাইল ফোন আসলো এবং বিশেষ করে স্মার্টফোন ঢুকে গেল, আর কোনো ফোন নাম্বার মনে রাখার প্রয়োজন পড়ে না। তার জন্য মেমোরির ওই পার্টটা আমাদের ইনঅ্যাক্টিভ হয়ে গেল, আমরা আর এখন ওইভাবে মনে রাখতে পারি না। সার্চ ইঞ্জিন এসে আমাদের ক্ষেত্রে নতুন যেটা করেছিল আমি বললাম, সেটা হলো যে ওই বিরাট জ্ঞানের ভান্ডার আর মাথায় রাখতে হবে না, ইচ্ছা করলে সার্চ করে নেওয়া যায়। কিন্তু তখনও পর্যন্ত আমাদের লেখার প্রয়োজনটা ছিল, অর্থাৎ গুগল আমার জন্য লিখে দেবে না। গুগল যেটা করতো সেটা হলো ওই 10খানা ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিল, সেখানে গিয়ে খুঁজে তুমি পড়তে পারো এবং সেখান থেকে তুমি নিজে চিন্তা ভাবনা করে লিখতে পারো। এই যে নতুন যে এআই এসে গেল, এআই কি করলো, ওই 10টা লিঙ্ক এআই কে দিলে এআই তার থেকে একগাছা করে একটা জিনিস লিখে দিবে। অর্থাৎ আমাদের লেখার জন্য যে ব্রেনের যে অংশটা এতদিন পর্যন্ত ব্যবহার হতো, বা আঁকার জন্য বা ওই যে ক্রিয়েটিভ কাজটার জন্য, সেই কাজটা হচ্ছে যে ও এখন করে দিচ্ছে। কিন্তু আমি আবারও বললাম যে ও যে কাজটা করবে সেই কাজটা বেসিক্যালি যা আমাদের এখনো পর্যন্ত জড়ো করা জ্ঞান ভান্ডার তারই নানা ধরনের বিন্যাস। ও কিন্তু নতুন ধরনের জ্ঞান তৈরি করতে পারবে না। তাহলে হিউম্যানের এখন যারা আমরা পড়াশোনা করছে, তারা তো সবাই যারা গুগল ইউজ করেছে, এখন সবাই তো চ্যাটজিপিটি ইউজ করবে, ডিপসিক ইউজ করবে, এটা তো স্বাভাবিক ব্যাপার। তাহলে তাকে শিখতে হবে যে এই সবটাকে ব্যবহার করে তার নিজের চিন্তা করার ক্ষমতাকে সে কিভাবে বাড়াতে পারে। অর্থাৎ যন্ত্র আমার চিন্তা করার ক্ষমতা না কমিয়ে যন্ত্র কি করে আমার চিন্তা করার ক্ষমতা বাড়াতে পারে, আমার এফিসিয়েন্সি বাড়াতে পারে, যে জিনিসগুলো আমি এখনো পর্যন্ত ভাবতে পারতাম না, সেই জিনিসগুলো ভাবার দিকে আমাকে কি করে নিয়ে যেতে পারে। এইটা একটা নতুন ধরনের কগনিশন, নতুন ধরনের জ্ঞানের বোধের সময় আমরা ঢুকছি। ফলে নতুন যে জেনারেশন, বিশেষ করে যারা নাকি এখন স্কুলে ভর্তি হবে, যারা নাকি প্রথম থেকেই চ্যাটজিপিটি, প্রথম থেকেই ডিপসিক, প্রথম থেকেই মেটার এআই ইঞ্জিন ইউজ করতে শিখবে, তাদের কিন্তু চিন্তা করার, কোনো কিছুকে ক্রিয়েট করার, নির্মাণ করার পদ্ধতিটাও নতুন ধরনের হবে। ফলে হিউম্যান কগনিজেন্সের, মানুষের চিন্তার, বোধের, জ্ঞানের একটা নতুন যুগে আমরা প্রবেশ করছি। এবং আমি আবারও বলছি যে মানুষের বুদ্ধি কখনোই থেমে থাকবে না, মানুষের চিন্তা করার ক্ষমতা কোনোদিনই থেমে থাকবে না। মানুষ সমস্ত টেকনোলজিকে কাজে লাগিয়ে নিজের চিন্তাকে আরো উন্নত করতে পারবে যদি মানুষ কনসাসলি, সচেতন ভাবে তার বুদ্ধি এবং মেধার উন্নতি করার চেষ্টা করে। ফলে চ্যাটজিপিটি আমার কাছে শুধু পরীক্ষার উত্তর দেওয়ার জন্য একটা মাধ্যম না হয়ে আমার নিজের চিন্তা ভাবনাকে উন্নত করার মাধ্যম কিভাবে হয়ে উঠতে পারে তার ব্যাপারে আমাদের কাজ করতে হবে, এবং আমরা নিশ্চয়ই ব্যাপারে কাজ করব। এই আপনার এই আলোচনা থেকে আশা করি আমাদের দর্শক ছাত্রছাত্রী বন্ধুরা সেটা বুঝতে পারবে, এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে পড়াশোনার ক্ষেত্রে এমন ভাবে ইউজ করতে হবে যাতে করে তাদের যে মানসিক বিকাশ সেটা স্থির হয়ে না যায়। তো সেটা আপনার আলোচনা থেকে খুব স্বাভাবিকভাবেই বোঝা যাচ্ছে যে সেটাকে যদি সেটার উপরে যদি নির্ভরশীল হয়ে যায়, তাহলে আসলে আমাদের যে ব্রেনের যে ফাংশনিং সেটাই কমে যাবে, সেটাই ইনএক্টিভ হয়ে যাবে। এই কৃত্রিম বুদ্ধিমত্তাকে ব্যবহার করতে হবে, কিন্তু সেটা যাতে নিজের ক্ষতি হয়ে না দাঁড়ায়, সেই উপদেশ যদি ছাত্রছাত্রীরা আপনার আলোচনার থেকে সেটা ফলো করবে, সেটা আমরা আশা রাখছি। আমি আবার একটু থামিয়ে দিয়ে বলছি, মানে আমি প্রথমে এর জন্য শুরুতে বললাম যে এটারও কোনো কিন্তু সাদা কালোই বলে দেওয়া যাবে না যে এই কাজটা করলেই এটা হচ্ছে যে আমার বিকাশের পক্ষে ভালো হবে আর এটা আমার বাধা হয়ে দাঁড়াবে। যেটা আমাদের মাথায় রাখা দরকার, আমরা মানুষ হয়ে জন্মেছি এবং মানুষ হয়ে জন্মে আমরা এই পৃথিবীর, প্রকৃতির, সমাজের নানা অজানা জিনিসকে জানার চেষ্টা করব। ফলে প্রযুক্তি আমার জানার পথে, যা অজানা তার পথে সহায়ক, সেটা শুধুমাত্র আমার একটা পরীক্ষা পাস করার জন্য, একটা অ্যাসাইনমেন্ট জমা করার জন্য জিনিস নয়। ফলে যখন শিক্ষাকে আমার প্রকৃত মানুষ হওয়ার কাজের সঙ্গে যুক্ত করতে পারবো, তখন সবসময় প্রযুক্তি আমার কাছে সহায়ক। আর যখন আমি ভাববো যে আমার কোনোভাবে হচ্ছে পরীক্ষাটা পাস করে যেতে হবে, তখন না পড়তে ইচ্ছা করবে, না পরীক্ষা দিতে ইচ্ছা করবে, না প্রযুক্তিকে আমার বিকাশের কাজে ব্যবহার করতে ইচ্ছা করবে। আমার যে পরবর্তী প্রশ্ন আপনার কাছে থাকবে সেটা হলো যে কোনো প্রচলিত, অধিক প্রচলিত যে কোনো বিষয় যখন আসে সেটা মূলত এফেক্টিভ হয় যুব সমাজের প্রতি। তো আজকে যে প্রশ্ন থাকবে আপনার কাছে যে কৃত্রিম বুদ্ধিমত্তা
সেটা আসলে প্রভাবটা কি আমাদের সমাজ ব্যবস্থায় এবং যুব সমাজ ছাত্র সমাজের প্রতি এই কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব কতটুকু? দেখো, যে কোনো ধরনের যদি নতুন টেকনোলজি আসে, সেই নতুন টেকনোলজি কিছু ধরনের পুরনো কাজকে রিপ্লেস করে দেয়। অর্থাৎ যখন হচ্ছে যে একটা বাস চলে আসলো, তখন হাতে টানা গাড়ি তো চলে গেল, সে থাকলো না। যখন একটা ই রিক্সা চলে আসলো, টোটো চলে আসলো, তখন পায়ে চালানো রিক্সা চলে গেল। আগে পায়ে চালানো রিক্সায় 2জন মানুষ বসতে পারতো, এখন একটা টোটোতে 4জন মানুষ বসতে পারে। তাহলে দুটো টোটোর বদলে দুটো রিক্সার বদলে একটা টোটো দিয়ে আমি কাজ চালাতে পারি। যে কোনো ধরনের টেকনোলজি তা পুরনো কিছু শ্রমকে বাতিল করে, আবার নতুন কিছু ধরনের শ্রম তৈরি করে। আমরা বলতে পারি যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এরকম এক ধরনের টেকনোলজি যেটা সমাজের উৎপাদনের সব শাখাকে প্রভাবিত করবে। সব শাখাকে কিভাবে প্রভাবিত করবে? অর্থাৎ যে সমস্ত জায়গায় অটোমেশন এখনো পর্যন্ত ঢোকানো যাচ্ছিল না, তার কারণ সেখানে ডিসিশন নেওয়ার ক্ষেত্রে মানুষের প্রয়োজন পড়ে, সেই সমস্ত শাখার ক্ষেত্রে হচ্ছে কৃত্রিম বুদ্ধিমত্তা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তার ব্যবহারের ফলে অটোমেশন, ডিজিটাইজেশন হওয়ার সুযোগ ঘটবে। আর নতুন করে যে অংশটা আমি বললাম, যে কাজগুলোকে বলা হতো যে এগুলো মানুষকে ছাড়া করা যায় না, একটা রিপোর্ট লেখার কাজ, একটা কবিতা লেখার কাজ, একটা প্রশ্নের উত্তর দেওয়ার কাজ, একটা চিঠি লেখার কাজ, এই ধরনের কাজগুলোর ক্ষেত্রে আরো দ্রুত গতিতে প্রভাব পড়বে। ডিসিশন নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ একটা কোম্পানি সে কোথায় বিনিয়োগ করবে, কোথায় কতজন লোক লাগাবে, কারোর কোনো একজন কর্মী আছে, সেই কর্মীর কি ধরনের র্যাঙ্কিং দেবে, তার কি ধরনের ইনসেন্টিভ দেবে, এরকম ডিসিশন নেওয়ার যে প্রক্রিয়া, এই সমস্ত প্রক্রিয়ার মধ্যেও কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা রোল প্লে করবে। অর্থাৎ মানে মানুষের ক্রিয়েটিভ কাজ থেকে তার ম্যানেজমেন্টের কাজ, তার প্রোডাকশনের কাজ, এই সমস্ত কাজের মধ্যে এর প্রভাব পড়বে। এর প্রভাব যদি পড়ে তাহলে অবশ্যই এক্সিস্টিং যে লোকজন রয়েছে তার কিছু কাজ কমবে। যেটা হওয়া উচিত যে কোনো টেকনোলজি আসলে পরে সেই টেকনোলজিতে যারা কাজ করছেন তাদের কাজের, টেকনোলজি মানে কি, সে হচ্ছে যে মানুষের শ্রম কম লাগবে, যন্ত্র তার কাজ করবে, এটাই তো টেকনোলজির মানে। এবার যে কোনো নতুন টেকনোলজি আসলে পরে কি হওয়া উচিত, যে ওইখানে যে মানুষ কাজ করছেন তার কাজের পরিমাণ কমে যাবে, তার বোঝাটা কমে যাবে, তাহলে তার কাজের ঘন্টা কমে যাওয়া উচিত। কিন্তু এই যে ব্যবস্থা, যে ব্যবস্থাকে পুঁজিবাদী ব্যবস্থা বলা হয়, এখানে যে কোনো টেকনোলজি আসে হচ্ছে মুনাফা করার জন্য। কারণ টেকনোলজির মালিকানা রয়ে গেছে ওই কয়েকটা কোম্পানির হাতে। মেটা একটা কোম্পানি, আমি যে বললাম, বা হচ্ছে যে ChatGPT একটা কোম্পানি, এরকম কোম্পানিগুলোর হাতে তাদের মালিকানা রয়ে গেছে। তাহলে সে কেনই কিভাবে এই টেকনোলজি ব্যবহার করবে? সে ব্যবহার করবে যাতে তার এই টেকনোলজি দিয়ে আরো বেশি মুনাফা হয়। তাহলে প্রত্যেকটা উৎপাদনের জায়গায় সে বলবে যে আমার এইখানে এখন লোক কম লাগবে, ও যে লোকগুলো কাজ করছে তার কাজের সময় কমিয়ে দিবে এরকম মোটেই না। ও বলবে আমার এখানে এখন লোক কম লাগবে, ফলে যে এক্সিস্টিং লোক কাজ করে তাদের একটা অংশকে সে কাজ থেকে বের করে দেবে, এবং যারা কাজ করে তাদেরকে বলবে যে এখন কাজের লোক বেরিয়ে গেছে, ফলে তোমার এখানে কাজ আরো বেড়ে গেছে, তোমাকে আরো বেশি ঘন্টা কাজ করতে হবে। আর যেহেতু আরো বেশি বেশি করে লোকজন হচ্ছে যে কাজ থেকে বেরিয়ে যাবে, নতুন কাজের সুযোগ কম হবে, তার জন্য বেকারের সংখ্যা বাড়বে, ফলে যারা কাজ করছে তাদের উপরেও সবসময় প্রেশার পড়বে যে যদি সে কাজ করতে রাজি না থাকে তাহলে ওর চেয়ে কম টাকায় ওর চেয়ে বেশি সময় কাজ করার জন্য বাইরে বেকার ছেলেরা দাঁড়িয়ে আছে, তারা এসে কাজ করবে। অর্থাৎ যেহেতু ব্যবস্থাটা লাভের জন্য পরিচালিত, সেই জন্য এই টেকনোলজির ব্যবহারটা সবসময় এভাবেই হয়েছে যে যাতে শ্রমজীবী মানুষের উপরে, যে কম বয়সী ছেলে মেয়ে যারা এই নতুন টেকনোলজিতে সবচেয়ে বেশি এক্সপোজড হবে, যে নতুন টেকনোলজির প্রভাব যাদের উপর সবচেয়ে বেশি পড়বে, তাদের উপরে শোষণের মাত্রা বাড়ানোর প্রক্রিয়া হিসেবে এটাকে ব্যবহার করা হয়। সব সময় পুঁজিবাদের ইতিহাসে এটা হয়ে এসছে। তাহলে উপায় কি? তাহলে উপায় হলো যে আমরা DIY এর যেটা স্লোগান, যে সকলের জন্য কাজ চাই। ফলে টেকনোলজির ব্যবহারের ফলে কারোর কাজ চলে যাবে, এই কাজ করা যাবে না। যদি তুমি দেখো যে টেকনোলজির ব্যবহারের ফলে আগে 8 ঘন্টা কাজ করতে হচ্ছিল, এখন 6 ঘন্টা কাজ করলে হয়ে যায়, তুমি 6 ঘন্টা কাজ করো, কিন্তু যে সংখ্যক লোক কাজ করতো তাদের কাজের বন্দোবস্ত তোমাকে করে দিতে হবে। যারা নতুন ছেলেরা পড়াশোনা করে, মেয়েরা পড়াশোনা করে বেরোচ্ছে, তাদেরকে এই নতুন টেকনোলজির ব্যবহার শিখিয়ে আপস্কিলিং করে তার উপযুক্ত দক্ষতা তৈরি করে নির্মাণ করে তাকে তার উপযুক্ত কাজ দিতে হবে, এবং এর দায়িত্ব হচ্ছে রাষ্ট্রের, এর দায়িত্ব হচ্ছে সরকারের। তাহলে প্রত্যেকটা নতুন টেকনোলজির সাথে সরকার এবং রাষ্ট্রের ওপরে আরো বেশি করে দায়িত্ব বর্তায়, যে ওই সমাজের সব মানুষ তারা যাতে
উপযুক্তভাবে এই টেকনোলজি ব্যবহার করতে পারে। আমার তো ভয় পেয়ে পালিয়ে যাওয়ার কোনো দরকার নেই যে একটা নতুন টেকনোলজি এসে গেছে, আর আমার এই কথা বলারও কোনো প্রয়োজন নেই যে আমরা কোনো নতুন টেকনোলজি আসতে দেবো না। আমরা বামপন্থীরা, ছাত্ররা, যুবরা, শ্রমিকরা, কৃষকরা কখনো কোনো ধরনের টেকনোলজি বিরোধিতা করি না। আমরা যেটা বলি যে প্রত্যেক টেকনোলজি ব্যবহার করার জন্য সেই সময়ের জেনারেশনকে উপযুক্তভাবে শিক্ষিত করো এবং তাদের কাজের সুযোগ করে দাও, যাতে তার মেধা, তার বুদ্ধি, তার পেশি, তার শক্তি সবই সমাজের, দেশের ভালো করার কাজে লাগে, তার জীবনকে ভালো করার কাজে লাগে। ফলে আমাদের লড়াইটা এখন দাঁড়াবে যে টেকনোলজির ব্যবহারের সাথে সাথে যারা কাজ করছে তাদের কাজ রক্ষা করো, যারা কাজ করছে তাদের উপরে কাজের বোঝা বাড়িও না, যারা কাজ পায়নি তাদেরকে এই টেকনোলজিটা শেখাও এবং তাদের কাজের বন্দোবস্ত করো। সরকার, রাষ্ট্র, দেশ মিলে এই দায়িত্ব নিয়ে। সেই তৃতীয় প্রশ্নের মধ্যেই আমার চতুর্থ প্রশ্নের উত্তর আমি পেয়ে গেলাম যে আমাদের এইটাই প্রশ্ন ছিল যে যে টেকনোলজির জন্য যে কর্মসংকোচন, বিশাল কর্মসংকোচনের আশঙ্কা করা যাচ্ছে, তো সেই জায়গায় দাঁড়িয়ে আসলে ভবিষ্যতে কি হবে, বেকাররা কিভাবে কাজ পাবে? এভাবে টেকনোলজি বিরোধিতা আমরা করছি না, কিন্তু তার ব্যাপক বৃদ্ধি এবং পুঁজিপতিরা যেভাবে এই সমাজ ব্যবস্থার মধ্যে দাঁড়িয়ে টেকনোলজিকে কাজে লাগিয়ে কর্মসংকোচন করছে, বেকারদের ছাঁটাই করে দিচ্ছে, যারা কাজ করছে বিভিন্ন দপ্তর থেকে ছাঁটাই করে দিচ্ছে, সেই জায়গাতে আগামী দিনে কি হবে? আর সেই জায়গায় দাঁড়িয়ে এই দেশে, এই রাজ্যে ছাত্র যুবরা, বিশেষ করে এসএফআই, ডিওএফআই কি ভূমিকা নেবে, তাদের একেবারে লড়াইটা সামনের দিনে কি হবে, সেটা অনেকটা উত্তর পেয়ে গেলাম, তাও আর একটু ক্লিয়ার করে আপনি বলবেন, সেটাই আশা করছি। ত্রিপুরার একটা গ্রামের সাধারণ ছেলে, একটা সাধারণ মেয়ে, তার জীবনের কি সব আশা আকাঙ্ক্ষা মিটে গেছে? তার জীবন কি আরো ভালো হতে পারে না? তার কি ঘর বাড়ি আরো ভালো হতে পারে না? তার কি পড়াশোনার সুযোগ আরো ভালো হতে পারে না? সে কি আরো বেশি ভালো খাবার দাবার পেতে পারে না? তার কাছে কি আরো বেশি পৃথিবীর দুনিয়ার জ্ঞান ভান্ডার পৌঁছানো যেতে পারে না? সে কি ইচ্ছা করলে আরো ভালো মোবাইল, আরো ভালো হচ্ছে যে টেকনোলজি, আরো বেশি হচ্ছে যে নতুন ধরনের গান, নতুন ধরনের সিনেমা, সেগুলো দেখার তার অধিকার নেই? তার মানে আমাদের এই দুনিয়ায়, আমাদের এই দেশে, আমাদের এই রাজ্যে মানুষের যে অধিকার, যা তার পাওয়া উচিত, তা কিন্তু তারা পাচ্ছে না। তার মানে হচ্ছে যে আমাদের আরো অনেক বেশি উৎপাদন করার প্রয়োজন রয়েছে, গোটা সমাজটার আরো অনেক বেশি বিকাশ হওয়ার প্রয়োজন রয়েছে, আরো অনেক রাস্তাঘাট হওয়ার প্রয়োজন রয়েছে, আরো অনেক গাছ লাগানোর প্রয়োজন রয়েছে, আরো অনেক স্কুল হওয়ার প্রয়োজন রয়েছে, আরো অনেক হাসপাতাল হওয়ার প্রয়োজন রয়েছে। তার মানে আমাদের এখানে যে কাজ ফুরিয়ে গেছে তা তো না। তাহলে কাজ করানোর জন্য যে ব্যবস্থা দরকার সেই ব্যবস্থাটা নেই। ব্যবস্থাটা কি? যদি এই যে পুঁজিবাদী ব্যবস্থা, যে ব্যবস্থায় কাজের একমাত্র উদ্দেশ্য হচ্ছে লাভ, মুনাফা, সেই ব্যবস্থা থেকে আমরা যদি একটা এরকম ব্যবস্থা দিকে যেতে পারি যেখানে রাষ্ট্র সমস্ত মানুষের বিকাশের জন্য চেষ্টা করবে আর সমস্ত মানুষ মিলে সমাজের, রাষ্ট্রের বিকাশের জন্য চেষ্টা করবে, কি ধরনের ব্যবস্থা? সমাজতান্ত্রিক ব্যবস্থা। তাহলে টেকনোলজি এমন একটা জায়গায় আমাদেরকে নিয়ে যাচ্ছে যেখানে সমাজতান্ত্রিক ব্যবস্থায় পৌঁছানোর মতো প্রযুক্তিগত পরিস্থিতি তৈরি হচ্ছে। এখন আমাদের কাজ যে প্রযুক্তিগত পরিস্থিতিকে আমরা কি করে সমাজ বদলের চেতনার জায়গায় নিয়ে যাব। ত্রিপুরা, দেশ, দুনিয়ার সমস্ত যে ছাত্র, যুব, যে শ্রমিক, যে কৃষক, তাদের জীবনের সর্বাঙ্গীন বিকাশ এবং তাদের কন্ট্রিবিউশন তৈরি করার মতো একটা নতুন দুনিয়ার স্বপ্ন দেখব। ফলে ওই রাজনৈতিক লড়াইয়ের সাথেই আমাদের প্রযুক্তির ব্যবহার এবং প্রযুক্তির ব্যবহারের সাথেই সংগঠনকে নতুন করে প্রযুক্তিগতভাবে উন্নত করে তোলার কাজ, এই সবটা কাজ একসাথে দেখার স্বপ্নটাই এসএফআই এর কাজ। এসএফআই এই স্বপ্নটা সাধারণ ছাত্রদের মধ্যে বাঁচিয়ে রাখে, তার জন্যই তার জন্ম হয়েছে। সেই দাদা, এসএফআই লড়াই করছে স্বাধীনতা, গণতন্ত্র, সমাজতন্ত্রের জন্য, এবং আজকে আপনার আলোচনা থেকে সেটা আরো সমৃদ্ধ হলাম যে কৃত্রিম বুদ্ধিমত্তাও সেই পরিস্থিতি, সেই সুযোগ আরো বেশি করে তৈরি করছে যে আগামী দিনে সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করা। এই সমাজতান্ত্রিক সমাজ ব্যবস্থা তৈরি করা গেলেই সাধারণ মানুষের সার্বিক বিকাশ, সেটা আপনি আরো সুন্দরভাবে বুঝিয়ে দিলেন। ধন্যবাদ দাদা আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য, এবং আমাদের দর্শকরা আপনার আলোচনার থেকে অনেক সমৃদ্ধ হলো। আগামী দিনে আমরা আপনার থেকে আরো অনেক কিছু জানতে পারবো। নমস্কার। ধন্যবাদ।